ওকে। সো বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে গত ক্লাসে ডায়নামিক্স শুরু করছিলাম। আজকেও ওইটাই কন্টিনিউ করব, কিন্তু আগে গত ক্লাসের একটু প্রেসিডেন্স কিছু দিয়ে নিই। ঠিক আছে? ডায়নামিক্স এর মধ্যে আচ্ছা, আমরা আগে একটা কথা একটু সবাইকে আমি জিজ্ঞেস করতে চাই। আমি আজকে সকালবেলা ক্লাস 10 এর একটা ক্লাসে এই কোয়েশ্চেন করার পর খুবই উদ্ভট উদ্ভট আনসার পেয়েছি। তো আমাকে একটু কষ্ট করে বলো, কেউ যদি আমাকে বলতে পারো যে এক্সিলারেশন এর ডেফিনিশন কি? হাউ ডু ইউ ডিফাইন এক্সিলারেশন? এখানে আমরা এক্সিলারেশন কি বলো? রেট অফ চেঞ্জ অফ, না, রেট অফ চেঞ্জ অফ, হুম হুম, ইয়েস, আমাকে বলতে হবে রেট অফ চেঞ্জ অফ নন ইউনিফর্ম ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, বিকজ ইউনিফর্ম ভেলোসিটির রেট অফ চেঞ্জ তুমি বের করতে গেলে জিরো আসবে, ইউনিফর্ম ভেলোসিটির কোনো চেঞ্জ হয় না। দেখো, ডেফিনিশন ইটসেলফ একটা বড় জিনিস, তোমাকে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পার্ট ক্ল্যারিফাই রাখতে হবে, এখানে কোনো কিছু করার নাই। ঠিক আছে? তো যখন তুমি ডেফিনিশনে বলছো যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ এক্সিলারেশন, ইটস নট কারেক্ট। ঠিক আছে? হয়তোবা কেউ কেউ মানে ইগনোর করে নাম্বার দিয়ে দিতেও পারে, বাট নট কারেক্ট। আচ্ছা, এই কথাটা এই জন্য আসলো কারণ দেখো এই ডেফিনেশন গুলোতে সমস্যা হয় না এরকম মানুষজন আসলে কম আছে। দ্য রিজন এই প্রবলেম গুলো হয় কারণ আসলে আমরা ফিজিক্স যে কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করবো, একটা কোয়েশ্চেন পড়ার পর আমি কোন কোন এলিমেন্ট গুলোকে পৃথক করব, ডিফারেন্সিয়েট করব, এই ডিসিশনটা নিতে পারি না। এবং সংজ্ঞা বা ডেফিনিশন পড়ার সময়ও সেম কথা, যে একটা ডেফিনিশন আমি পড়ছি, ডেফিনিশনের কোন কোন কি পয়েন্ট গুলোকে আমি মিস করতে পারবো না এটা আমি জানি না। সো ওই জায়গার জন্য আমি একটু পিছন থেকে কথা শুরু করব। সেটা হচ্ছে, দেখো ফিজিক্স আলটিমেটলি ফিজিক্যাল সায়েন্সের একটা পার্ট। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। এক একজন এক এক পার্সপেক্টিভ থেকে ব্যাপারগুলোকে এক্সপ্লেইন করে। ঠিক আছে? কিন্তু ফিজিক্যাল সায়েন্সেস, এটা আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা আছে তার সায়েন্স, সোজা কথা, তাই না? এখন এটা তোমরা অনেকেই বইয়ে পড়ো না, কিন্তু এই জিনিসটা পড়া উচিত। সেটা হচ্ছে চ্যাপ্টার 1 এ আছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট কয়টা? কেউ বলতে পারো? হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড? কেউ আমাকে বলতে পারো এলিমেন্টস কয়টা ফিজিক্যাল ওয়ার্ল্ডে? এগুলো লেখা লাগবে না, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? ক্লাসে শুধু ওইটাই লেখো যেটা আমি বোর্ডে লিখতেছি না, বাট মুখে বল, শুধু ওইটুকুই লেখো। ঠিক আছে? এনিওয়েজ, সো ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট কয়টা? কেউ বলতে পারো? মাথায় রাখো, লিখে বা লিখে রাখো, আপাতত মাথায় রাখো। 4টা। ভেরি গুড। 1 নাম্বার কি? হুম হুম হুম, বলো। ভেরি কমন থিং। 1 নাম্বার হচ্ছে স্পেস। যে কোনো কিছু, ইট অকুপাইজ স্পেস, তাই না? কোন একটা অবজেক্ট নিছো, ইট অকুপাইজ স্পেস, দ্যাটস হাউ নো আই নো ইটস আ ম্যাটার। তাছাড়া ম্যাটার হবে না, রাইট? ম্যাটার আর এনার্জির মধ্যে ডিফারেন্সিয়েট করে কে? স্পেস। এনার্জি কোনো স্পেস অকুপাই করে না, ম্যাটার স্পেস অকুপাই করে। ছোটবেলায় পড়ছি না এগুলো আমরা? সো প্রথম এলিমেন্ট হচ্ছে স্পেস। স্পেস বলতে কোনো এমটি স্পেস বুঝতেছি না কিন্তু আমরা। এনিথিং দ্যাট হ্যাজ অ্যান এক্স ওয়াই জি কোঅর্ডিনেট। স্পেস বলতে কি বুঝবো? এনিথিং দ্যাট হ্যাজ অ্যান এক্স ওয়াই জি কোঅর্ডিনেট। এক্স ওয়াই জি কেন বলতেছি? থ্রি ডিমেনশনাল স্পেসে আমরা তিনটা লেন্থ দিয়ে একটা জায়গাকে এক্সপ্লেইন করি, একটা পজিশন এক্সপ্লেইন করি, তাই না? সো দিস ইজ ওয়াই ওইটাই হচ্ছে স্পেস। নাম্বার টু, কেউ কি আমাকে বলতে পারো সেকেন্ড এলিমেন্ট কি হতে পারে? না, না, টাইম। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে টাইম। তোমার অবজেক্ট যাই তোমার এক্সিস্টেন্সে আছে, দে আর এক্সিস্টিং ইন আ ফিক্সড স্পেস ওভার আ পিরিয়ড অফ টাইম, রাইট? সো টাইম হচ্ছে একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্ট কে বলতে পারো কেউ? না, না, মাস। কোন অবজেক্ট যে আছে, মানে ওই যে আমরা একটু আগে বললাম ম্যাস না এনার্জি, এবং ফোর্থ হচ্ছে এনার্জি। এই 4টা এলিমেন্ট ফিজিক্সে, তুমি শুধু ফিজিক্স না, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে তুমি যাই পড়তেছো, এই 4টার ইন্টারাকশন পড়তেছো, এক এক পার্সপেক্টিভ থেকে পড়তেছো। বায়োলজিতে তুমি অন্য পার্সপেক্টিভ থেকে পড়তেছো, ম্যাথমেটিক্সে তুমি অন্য পার্সপেক্টিভ, সরি ফিজিক্সে তুমি অন্য পার্সপেক্টিভ থেকে পড়তেছো। ম্যাথমেটিক্স কিন্তু আবার ফিজিক্যাল সায়েন্সের পার্ট না। ম্যাথমেটিক্স হচ্ছে ন্যাচারাল সায়েন্সের পার্ট। ন্যাচারাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ডিফারেন্ট থিং। ওই যে নিউটনের বইটার নাম মনে আছে? ফিলোসফেরিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, তাই না? সো ন্যাচারাল ফিলোসফি উইথ রেসপেক্ট টু এক্সপ্লেইনড বেসড অন দ্য ম্যাথমেটিক্স প্রিন্সিপাল, এটা হচ্ছে বইয়ের নাম। তো দ্যাট ইজ আ ন্যাচারাল সায়েন্স।
সো ওইগুলো নিয়ে পরে কথা বলবো, ন্যাচারাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কি। বাট যেহেতু ফিজিক্সে আমরা এই 4টা জিনিস নিয়ে কাজ, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড এই 4টা এলিমেন্টের, ফিজিক্সে এই 4টা এলিমেন্টের ইন্টারাকশন হবে। এই 4টা এলিমেন্টকে আমরা অবজার্ভ করব ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে, এবং সেখান থেকে আমাদের বাকি যা আসবে তা। এখন ফিজিক্যাল ওয়ার্ল্ডে যখন 4টা এলিমেন্ট তুমি ফিক্স করে ফেলছো, তখন ফার্স্ট থিং যেটা আসে, মাথায় আসে যে আমি এই এলিমেন্ট গুলোকে অবজার্ভ করব। অবজার্ভ করার পর হোয়াট আই নিড টু ডু ইজ আই নিড টু মেজার দেম। ওই মেজারমেন্টের নেসেসিটি থেকে আমাদের পি কিউ নামে জিনিসটা আসে। পি কিউ কি জানো? কেউ একটু ফ্যানটা অফ করে দিও পিছনে। ইয়েস, ফিজিক্যাল কোয়ান্টিটি। পিকিউ মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যেহেতু তুমি একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ঢুকছো, এবার তোমার এই যে 4টা এলিমেন্ট আছে, এই 4টা এলিমেন্টের যে ইন্টারাকশন আছে, ডিফারেন্ট ইন্টারাকশনকে তুমি কি করবা? অবজার্ভ করবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অবজার্ভ করার পর তুমি অবজারভেশন গুলোকে নোট করবা। অবজারভেশনকে কি আকারে নোট করবা? ফিজিক্যাল কোয়ান্টিটি আকারে নোট করবা। হোয়াট এভার ইন দিস ওয়ার্ল্ড আর মেজারেবল, এনিথিং মেজারেবল আর ফিজিক্যাল কোয়ান্টিটিজ, এনিথিং মেজারেবল। এখান থেকেই কিন্তু পরবর্তীতে ওই যে আমরা ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স এগুলোকে আলাদা করব, ডিফারেন্সিয়েট করব ডিপেন্ডিং অন ইটস ক্যালকুলেশন প্রসেস অল অল, ওগুলোতে পরে যাব। ভেক্টরে তো বুঝাইছি কিছু কিছু জিনিস, বাট যাই মেজারেবল তাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন এই মেজার করার পর, মেজারমেন্ট করার জন্য, মেজারমেন্ট করার পর না, মেজারমেন্ট করার জন্য হোয়াট উই নিডেড টু ডু ইজ টু ফাইন্ড আউট সাম ইউনিটস, সাম স্ট্যান্ডার্ডস, বেসিক্যালি সাম স্ট্যান্ডার্ডস। এই স্ট্যান্ডার্ড থেকে আমরা ইউনিটের ধারণায় আসছি, তাই না? যে একটা সামথিং, কোনো কিছুকে একটাকে ইউনিট বলে ওইটার সাথে কম্পেয়ার করে আমরা কোয়ান্টিফাই করি মেজারমেন্ট গুলোকে, রাইট? সো ইউনিট আবার কয় রকম? 2 রকম, মনে আছে না? কি কি বলতে পারো কেউ? না, ওটা তো ইউনিট সিস্টেম। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিটস। মনে আছে? ওই যে কোয়ান্টিটিতে চলে যায় আবারও। যাই হোক, এখন ঘটনা হচ্ছে এই যদি বেসিক্স হয়, এই বেসিক্স এর উপর ভিত্তি করে তুমি একটু চিন্তা করো, তোমার কাছে কি আছে? একটা মাস আছে আর একটা এনার্জি আছে, সাম ফর্ম অফ এনার্জি আছে। এটা একটা নির্দিষ্ট স্পেসে আছে, স্পেসে লোকেটেড। সেই স্পেসটাকে তোমার আগে আইডেন্টিফাই করতে হবে যে অবজেক্টটা আসলে আছে কোথায়। তুমি ওকে কিভাবে ডিফাইন করবা? ফর এক্সাম্পল, রাইট নাও মনে করো আমরা এই সাদা রিমোটটাকে নিয়ে আলোচনা করতে চাই, এসির রিমোট। সো এসির রিমোটের লোকেশনটা কোথায়, পজিশনটা কোথায়, যদি আমাকে এটা ডিফাইন করতে হয়, সবার প্রথমে আমাকে বলতে হবে এই রুমটা দেখতে কেমন, বা এই রুম বলে যে একটা কিছু আছে সেটার এক্সিস্টেন্স স্বীকার করতে হবে, রাইট? এন্ড দিস ইজ ওয়াই মেজারমেন্টসে যখন এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের 4টা এলিমেন্ট ইন্টারঅ্যাক্ট করে, সবার প্রথমে একজন অবজারভারকে ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা ফিক্স করতে হয়। যে অবজারভার আছে সে কোন ফ্রেম অফ রেফারেন্সে হিসাবটা করতেছে, সেই ফ্রেম অফ রেফারেন্স কে ডিফাইন করতে হয়। যখন আমি বলছি জাস্ট আ ন্যাচারাল রুম বা একটা ক্লোজড রুম, আমি ধরে নিতে পারি এখানে এয়ার রেজিস্ট্যান্স থাকলেও এয়ারের কোনো এক্সট্রা ভেলোসিটি থাকবে না। আমি ধরে নিতে পারি এই জায়গাতে হচ্ছে গিয়ে ধরো অ্যালটিটিউডটা গ্রাউন্ড লেভেলে আছে, এটা পাহাড়ের উপর নাই। মানে নরমালি এরকম কিছু অ্যাসাম্পশন আমি করে ফেলতে পারি, তাই না? ওইটাও আমাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, যে আমি আসলে, তারপরে এই রুমের টেম্পারেচার কত, এই মেজারমেন্ট গুলো আমাকে ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে ধারণা দিবে। আমি বুঝতে পারবো যে এই অবজেক্টটা, লেটস সে যদি এই রুমের টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস হয়, আমি এই রুমের জীবনেও এই রিমোট নিয়ে আমি তো ঢুকবো না, রিমোট তো দূরের কথা। আমি বুঝাইতে পারছি? সো ফ্রেম অফ রেফারেন্সটাকে আগে ফিক্স করতে হয় বিফোর ডুইং এনি মেজারমেন্ট অর মেকিং এনি অবজারভেশন অফ অ্যান ইনসিডেন্ট, ঠিক আছে? ফ্রেম অফ রেফারেন্স যখন তুমি ফিক্স করে ফেলছো এই রুম, তারপর তোমাকে বলতে হবে দেয়ার হ্যাজ টু বি আ পয়েন্ট অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সের পরবর্তীতে কি আসতে হবে? পয়েন্ট অফ রেফারেন্স। পয়েন্ট অফ রেফারেন্স তোমরা সবাই কাজ করছো, ফ্রেম অফ রেফারেন্স নিয়েও তোমরা সবাই কাজ করছো, কিন্তু বুঝতেছো না কারণ রেফারেন্স, আমি নামগুলা হচ্ছে কি একটু এভাবে বলছি তাই। তোমরা যখন গ্রাফ আঁকছো একটু মনে করে দেখো, এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস লাগছে না? যখন গ্রাফ আঁকছি, যখন আমি যে এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস আঁকছি, তখন আমার যে গ্রাফের যে পেপারটা আছে সেই পেপারটা পুরোপুরি একটা এক্স ওয়াই প্লেনে বিভক্ত হয়ে গেছে না? এই পুরা এক্স ওয়াই সারফেসটা হচ্ছে এখন তোমার জন্য একটা ফ্রেম অফ রেফারেন্স। আর সেই এক্স ওয়াই সারফেসের মধ্যে যেখানে দুইটা পয়েন্ট একদম ইন্টারসেক্ট করছে, ওই জায়গাটাকে আমরা কি বলছি? অরিজিন বলছি না? যেখান থেকে তুমি মেজারমেন্ট শুরু করো 0 0 বলে, ওই অরিজিনকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট অফ রেফারেন্স, যেখান থেকে তুমি ক্যালকুলেশন শুরু করবা বা মেজারমেন্ট শুরু করবা, যেটা তোমার জন্য 0 পয়েন্ট, সেটা হচ্ছে তোমার জন্য পয়েন্ট অফ রেফারেন্স। বুঝাতে পারছি? এবার তুমি কি করবা? ওই পয়েন্ট অফ রেফারেন্স, ধরো এই রুমের মধ্যে তুমি যখন অবজারভার আসো, তুমি চাইলে যে কোনো পয়েন্টকে তোমার ইচ্ছা মতো পয়েন্ট অফ রেফারেন্স ধরতে পারো। তুমি চাইলে বলতে পারো এই স্মার্ট বোর্ডটা একটা পয়েন্ট অফ রেফারেন্স। তাহলে স্মার্ট বোর্ড থেকে একটা সার্টেন ডিরেকশনে গেলে
ধরো আমি ওই এসি রিমোটটা পাবো, লেটস সে স্মার্ট বোর্ডের এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ রেফারেন্স। আমি বললাম স্মার্ট বোর্ড থেকে সে ইস্ট নর্থ ডিরেকশনে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 মিটার গেলে বা 45 সেন্টিমিটার গেলে আমি কি পাচ্ছি, ওই সাদা রিমোটটা পাচ্ছি, রাইট? তাহলে আমি এই পয়েন্টের রেসপেক্টে ওর পজিশনটাকে ডিফাইন করলাম না? পজিশন ভেক্টরে পড়ে আসছি না আমরা এগুলা, যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মানে অরিজিনের রেসপেক্টে যখন অবজেক্টের পজিশন ডিফাইন করা হয় তাকে পজিশন ভেক্টর বলে। সো আমি এই 0 0 পয়েন্টটা এই জন্য ডিফাইন করা লাগতেছে, ফার্স্ট আমি ফ্রেম অফ রেফারেন্স ডিফাইন করছি, তারপর পয়েন্ট অফ রেফারেন্স ডিফাইন করছি, কেন? যাতে করে আমি ওই যে ওইটাকে ধরো এ পয়েন্ট বলছি, ওই এ পয়েন্টটা আসলে কতটুকু দূরে কোথায় আছে এটাকে পিন পয়েন্ট করতে পারি। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন তুমি তোমার অবজেক্টটাকে দেখলা যে ওই এ অবস্থানে এ পজিশনে একটা অবজেক্ট বসে আছে। লেটস সে দিস ইজ দি এ পজিশন, এ পজিশনে একটা অবজেক্ট বসে আছে। তুমি কি করতেছো? অবজারভেশন শুরু করছো না? সো তুমি যখন অবজারভেশন করতেছো, ইউ হ্যাভ আ মাস, ওই যে রিমোটটা ওটা একটা মাস, ওর একটা মাস আছে, রাইট? ওই মাসটা একটা এ লোকেশনে আছে। ওই এ লোকেশন যদি আমি 2D তেই চিন্তা করি, 3D তে চিন্তা না করি, তাহলে ওর একটা x1 y1 অবশ্যই আছে, আছে না? আর 1D তে চিন্তা করলে শুধু x1 আছে, 3D তে চিন্তা করলে x1 y1 z1 আছে, এটসেট্রা এটসেট্রা, রাইট? এখন তুমি এই ভেবে দেখো, আমার ফিজিক্যাল ওয়ার্ল্ড এর এই যে মাস যে আছে, সেই মাসটা রাইট নাও একটা স্পেস অকুপাই করে আছে। আমি এবার অবজারভেশন শুরু করব, আমার হাতে স্টপ ওয়াচ আছে, ভালো কথা। ফিজিক্সে যখন আমরা টাইম বুঝি, সাব্বাস, ফিজিক্সে আমরা যখন টাইম বুঝি, এই টাইমটার মানে হচ্ছে ইল্যাপসড টাইম, টাইম ডিউরেশন, নট বিকাল 4টা, নট বিকাল 5টা। এই টাইম বলতে বোঝায় তুমি কতক্ষণ ডিউরেশন ধরে একটা অবজেক্টকে অবজার্ভ করছো, কোনো একটা ঘটনা অবজার্ভ করছো, সেই টাইমটা, রাইট? তো তোমাকে এখন দেখতে হবে, তুমি যেহেতু ডায়নামিক্স এই মানে ডায়নামিক্স চ্যাপ্টারটাতে আমি আছি, দ্যাট মিন্স এখানে আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো, আইদার কাইনেটিক্স নিয়ে কথা বলবো অথবা কাইনেমেটিক্স নিয়ে কথা বলবো। কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স দুইটার মানে মূল ভাব সেম, বাট পার্সপেক্টিভ ডিফারেন্ট। মূল ভাব হচ্ছে তোমার কাছে কিছু মাস আছে, কিছু পার্টিকেল আছে, এই পার্টিকেল গুলো টাইমের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকবে অথবা থাকবে না, ওরা পজিশন চেঞ্জ করবে অথবা করবে না। এই পুরো ঘটনার জন্য যত রকমের ক্যালকুলেশন হতে পারে, যত রকমের ফিজিক্যাল কোয়ান্টিটির ক্যালকুলেশন হতে পারে, সব কাইনেটিক্স অথবা কাইনেমেটিক্স এর মধ্যে চলে আসে। ঠিক আছে? জি, বলেন। বলতেছি, মানে কাইনেটিক্স এবং কাইনেটিক্স হচ্ছে বেসিক্যালি ডায়নামিক্স এর দুইটা পার্ট। ঠিক আছে? আচ্ছা, একটাতে আমরা আলোচনা করি জাস্ট রিজনিং নিয়ে, মানে দা ওয়াই এটা হইছে, কেন ওই অবজেক্টটা ইউনিফর্ম এক্সেলারেশন আছে, কেন ওই অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, এটার কেন যখন কথা বলা হয়, তখন কি আমি রিজনটা নিয়েও কথা বলতেছি আর ইফেক্ট নিয়ে তো বলতেছি যে এই কারণে অবজেক্ট এ থেকে বি তে সরে গেছে। এইটা একটা। আরেকটা জায়গা আছে যেখানে আমরা কারণ নিয়ে কথাই বলি না। উই আর জাস্ট কনসার্নড উইথ এ তে ছিল, এখন কোথায় আছে? সি তে ছিল, এখন কোথায় আছে? কেন হইছে? নট আওয়ার হেডেক। আমি জাস্ট জানতে চাই যা যা হইছে তার রেজাল্ট হিসেবে কোথায় এখন সিচুয়েশনটা আছে বা কি হইছে। দ্যাটস ইট। দুই ভাবে চিন্তা করতে বলছি। একবার আমি শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড কি হইছে ওইটা চিন্তা করতেছি। আরেকবার আমি কেন হইছে প্লাস কি হইছে প্লাস কিভাবে হইছে পুরাটাই জানতে যাচ্ছি। কাইনেটিক্স আর কাইনেমেটিক্স এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দুইটাই। আমি এখন এক্স্যাক্টলি সিওর না যে কোনটা কাইনেটিক্স আর কোনটা কাইনেমেটিক্স। সো আমি একটু চ্যাট জিপিটি জিজ্ঞেস করব। অবশ্য সিরিকেও জিজ্ঞেস করতে পারি, হেই সিরি, হেই সিরি। আচ্ছা না, আমি যেহেতু এখন ওবিএস দিয়ে রেকর্ড করতেছি, সিরি এখন আমার কথা শুনবে না। সো চ্যাট জিপিটি, বাহ, ক্লাস রেকর্ডের মধ্যে কোনো, তারপর বলবে আরে স্যার কিচ্ছু পারে না, চ্যাট জিপিটি দেখা পড়ায়, কি জানি বলবো, কাইনেটিক্স এন্ড কাইনেমেটিক্স। Okay, kinematics is the study of motion without considering the forces that cause it. So kinematics হচ্ছে without cause আর kinetics হচ্ছে with cause। মানে দেখো একটা অবজেক্ট মুভ করছে কেন? ফোর্স দিছো। তো ওই কেন যখন কোয়েশ্চেন করতেছো না, তুমি জাস্ট কি নিয়ে কনসার্ন, এ তে ছিল, এখন কোথায় আছে? বি তে আছে। এই রেজাল্টটা নিয়ে তুমি কথা বলতে চাও, তখন তুমি কাইনেমেটিক্স নিয়ে কথা বলতেছো। উইদাউট দ্য রিজন, উইদাউট দ্য ফোর্স দ্যাট ইজ কজিং অল অফ দিস। বাট যখন তুমি ফোর্সটাকেও সাথে নিয়ে চলে আসবা, ফোর্সটাকে নিয়েও কথা বলবা, আবার এর থেকে বি থেকে সেটা নিয়েও কথা বলবা, তখন তুমি আসলে বেসিক্যালি কাইনেটিক্সে আসো। আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, আমাদের যে চ্যাপ্টার 3 ডায়নামিক্স, চ্যাপ্টার 3 ডায়নামিক্সটা হচ্ছে
কাইনামেটিক্স। আর আমাদের এর পরের চ্যাপ্টার যেটা নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্সটা হচ্ছে আমাদের জন্য কাইনেটিক্স। চ্যাপ্টার 4 হচ্ছে কাইনেটিক্স, চ্যাপ্টার 3 হচ্ছে কাইনেমেটিক্স। বাট দুটাই আলটিমেটলি ডাইনামিক্স এর মধ্যে পড়ে। আমি এত ডেফিনিশন, কার ডেফিনিশন? আচ্ছা লিখে রাখো, কাইনেমেটিক্স এর ডেফিনিশনটা লিখে রাখো। কাইনেমেটিক্স ইজ দ্য স্টাডি অফ মোশন। Kinematics, the study of motion without considering without considering the forces that cause it, that cause it. It purely focuses on describing how objects move over time. It focuses purely, it focuses purely on describing how objects move over time. ঠিক আছে? সোর্স হচ্ছে চ্যাট জিপিটি। এটা সোর্স হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি বলছে। ঠিক আছে? এনিওয়েজ, আরেকটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ মেকানিক্স Kinetics is the branch of mechanics that deals with the forces and torques. Kinetics is the branch of mechanics that deals with the forces and torques that cause motion. With the forces and torques. 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 Forces and torques that cause motion. It focuses on understanding the relationship between it focuses on understanding the relationship between the motion of an object and the forces acting upon it. It focuses on understanding the relationship between the motion of an object and the forces acting upon it. The motion of an object and the forces acting upon it. It focuses on understanding the relationship between the motion of an object and the forces acting upon it. বুঝতে পারছো এই দুটা ডেফিনিশন? নাইস। আরো একটু চ্যাট জিপিটির সাথে কথাবার্তা বলে এগুলো নিয়ে তোমরাও দেখবা বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবে। এবং সিরিয়াসলি আই এম সেইং চ্যাট জিপিটি ইজ আ ভেরি 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 ইউজফুল টুল রাইট নাও ফর ইউ গাইস। ঠিক আছে? যেটা ধরো আমরাও তোমাকে ডেলিভারি করতে পারবো না, চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি ক্যান ডু দ্যাট টু ইউ। আর আমরা তো ট্রাই করতেছি অ্যাকচুয়ালি বেসিক্যালি টু ব্রিং সাম চেঞ্জেস। দেখা যাক এখন কি হয়। এনিওয়েজ, সো আমরা আসলে চ্যাপ্টার 3 তে কি নিয়ে কথা বলবো? কাইনেটিক্স না কাইনেমেটিক্স? কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সে কি নিয়ে আলোচনা করবো আমরা? It focuses purely on how the object moves over time. তার মানে কি আমার এখন পজিশন চেঞ্জিং থেকে শুরু করে এই যে মুভমেন্ট অফ অবজেক্টস ওভার টাইম, এটার উপর ডিপেন্ড করে যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমরা আসলে এই সিচুয়েশনে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন ফ্রেম অফ রেফারেন্স আবার অফ টু কাইন্ড। আমরা যে এই যে দেখো এই যে এই সিরিয়ালটা যে আসলাম আমাদের কি লাগতেছে আগে একটা ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সের পর কি লাগতেছে? পয়েন্ট অফ রেফারেন্স। পয়েন্ট অফ রেফারেন্স থেকে কে নড়াচড়া করবে? কেউ না। না না না, পয়েন্ট অফ রেফারেন্সের রেসপেক্টে তুমি অবজেক্টের পজিশন ঘোষণা দিবা। সবসময় যে অবজেক্ট পয়েন্ট অফ রেফারেন্সে থাকবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। শুরুতে কি বলছি মনে আছে? পয়েন্ট অফ রেফারেন্স কার ইচ্ছার উপর নির্ভরশীল? তোমার মানে যে অবজারভার আছে, অবজারভার ডিফাইন করবে পয়েন্ট অফ রেফারেন্সটা কোনটা হবে বা অরিজিন কোনটা হবে, রাইট? বাট অবজেক্ট যে সবসময় ওখানে থাকবে এরকম কোনো কথা নাই। বুঝাইতে পারছি? সো দিস ইজ ওয়াই পয়েন্ট অফ রেফারেন্সটা আগে ফিক্স হইতেছে ফ্রেম অফ রেফারেন্স, তারপর ফিক্স হইতেছে
পয়েন্ট অফ রেফারেন্স, এরপর তোমার আর কোনো হাত নাই। এবার হাস্ট একটা হাত আছে, তুমি যেটা করতে পারবা, তুমি এবার টাইম অবজার্ভ কতক্ষণ করবা সেটা ডিফাইন করবা, যে আমি কি 5 সেকেন্ড দেখবো, নাকি 10 সেকেন্ড দেখবো, নাকি 100 সেকেন্ড দেখবো। ঠিক আছে, রিমোটটা দিয়ে দাও ওকে। হ্যাঁ, তোমার পার্সপেক্টিভ থেকে, মানে পয়েন্ট অফ রেফারেন্স সবসময় অবজারভারের পার্সপেক্টিভ থেকে, কজ পুরাটা ডিফাইনই করতেছে অবজারভার হিমসেলফ। ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট আসতেছে ফ্রেম অফ রেফারেন্স, পয়েন্ট অফ রেফারেন্স, তারপর কি আসতেছে? টাইম। কতটুকু টাইম ধরে আমার অবজারভার অবজারভেশন করবে? 10 ঘন্টা ধরে তো একটা এক্সপেরিমেন্ট বা ইনসিডেন্ট হবে না, হবে? মানে এটা ডিফাইন হইতেই পারে, 10 ঘন্টা ধরে হইতে পারে, 20 ঘন্টা ধরে হইতেই পারে, ডিফাইন করবে কে? অবজারভার। which is why in kinematics time is often considered as the universal independent variable. এই কথা বাইরের দুনিয়ার মানুষের কাছে বলো না যে টাইম ভ্যারিয়েবল পিরাবে। না, টাইম কেমনে ভ্যারিয়েবল? আজকে বিকাল 4টা একবার চলে গেলে আর জীবনে ফেরত আসবে না। তো টাইম ভ্যারিয়েবল না, টাইম কনস্ট্যান্ট, একবার গত হয়ে গেলে পাওয়া যায় না। কিন্তু ফিজিক্স বলে না, টাইম কি ইউনিভার্সাল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অবশ্যই পাওয়া যায়। তুমি এখন 5 সেকেন্ড করো নাই, পরের 5 সেকেন্ড করো, ফিজিক্স তাই বলে। কিন্তু ঘটনা হচ্ছে পরের 5 সেকেন্ড তুমি এক্সিস্ট করবা কি করবা না, সেটার গ্যারান্টি কিন্তু ফিজিক্স দেয় না। এন্ড ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ফিজিক্স ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। ফিজিক্সের কাছে তুমি একটা মাস, এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট একটু আগে বলছি কি কি, স্পেস, টাইম, মাস আর এনার্জি। ফিজিক্স দেখতেছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড দেখতেছে, এখানে কিছু মাস এখন বসে আছে, একটু পরে মাসগুলো বাইরে হয়ে যাবে। নট ফিশ বাট, ও কেয়ারও করে না। they don't really care about us, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু গেট দিস ইনটু আওয়ার হেডস। ঘটনা হচ্ছে যে তখনই বুঝতে পারবা আসলে হোয়াটস গোয়িং অন, যখন তুমি এই মিনিং গুলো বুঝতে পারবা যে আসলে কেন আমি এটাকে মানে টাইমকে কেন আমরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সাল ভ্যারিয়েবল বললাম। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সাল ভ্যারিয়েবল বিকজ যখন একটা অবজেক্ট মোশনে আছে, মোশনের ডেফিনিশন কি? ইফ আ অবজেক্ট মুভস ওভার টাইম, চেঞ্জেস ইটস পজিশন ওভার টাইম, দেন উই কল দ্য স্টেট অফ মোশন, তাই না? তাহলে একটা অবজেক্ট যে ওভার টাইম মুভ করতেছে, এই টাইমটা ফিক্স করতেছো তুমি অবজারভার, কিন্তু তুমি যদি 5 সেকেন্ড চুজ করো তাহলে পজিশনটা অবজেক্টের যেখানে হবে 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড চুজ করলে সেখানেই যে হবে এটার কোনো গ্যারান্টি নাই। ইট ক্যান চেঞ্জ, ইট ক্যান ভ্যারি, ডিপেন্ডস ইফ দ্য অবজেক্ট ইজ মুভিং অর নট মুভিং, তাই না? এখন একটা অবজেক্ট মুভ করতেছে, তুমি চিন্তা করো, ধরে নিচ্ছ তুমি জানো, এই সব কিছু জানো কতটুকু জোরে মুভ করতেছে না এভরিথিং, স্টিল তুমি 5 সেকেন্ড ধরে অবজার্ভ করলে অবজেক্টটাকে যেখানে দেখবা, 10 সেকেন্ড পরে দেখলে ডিফারেন্ট পজিশন অবশ্যই দেখবা, রাইট? সো তুমি টাইমকে যত ভ্যারি করাবা, টাইম ডিউরেশনকে যত ভ্যারি করাবা, তত তার এন্ড রেজাল্ট বা এন্ড পয়েন্টটা চেঞ্জ হবে। হুইচ ইজ ওয়াই ইউ হ্যাভ টু ভ্যারিয়েবলস, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট অন ইউর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তুমি 5 সেকেন্ড চুজ করলে যেখানে দেখবা, 9 সেকেন্ড চুজ করলে ডিফারেন্ট লোকেশন বা ডিফারেন্ট পজিশনে দেখবা। আমি বুঝাইতে পারছি? দিস ইজ হাউ দ্য হোল থিং ডেভেলপস। ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, এই যে ফ্রেম অফ রেফারেন্স কয় টাইপ? ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে অফ টু টাইপস। লিখে রাখো। আচ্ছা, লিখে রাখার দরকার নাই, সরি, আমি তোরে দিয়ে দিব, মনে রাখো। এক নাম্বার হচ্ছে ইনারশিয়াল, আর 2 নাম্বার হচ্ছে নন ইনারশিয়াল। কেউ কি আমাকে বলতে পারো ডিফারেন্সটা কি ইনারশিয়াল আর নন ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর মধ্যে? আমি যেটা বলবো সেটা না। হ্যাঁ, ইনারশিয়া, না 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 না, দ্য ডিফারেন্স বিটুইন দিস টু আর, আমার যেটা ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেই ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স গুলা অলওয়েজ উইথ রেসপেক্ট টু ইচ আদার ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে। যে সকল ফ্রেম অফ রেফারেন্সকে আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো, তাদেরকে মাস্ট একজনের রেসপেক্টে আরেকজন ফ্রেম অফ রেফারেন্স, বা একটা ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেমকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকতে হবে। দেয়ার ক্যান বি নো, and I mean there can be no acceleration present in comparison to the frame of references. বুঝাতে পারছি? and that is why, যেহেতু এরা কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে, কনস্ট্যান্ট ভেলোসিটি v ইকুয়ালস টু 0 একটা কনস্ট্যান্ট ভেলোসিটি না?
সো স্ট্যাটিকও হইতে পারে, মুভিংও হইতে পারে, বাট মুভিং হইলেও ভেলোসিটি কি হবে? কনস্ট্যান্ট। এদেরকে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলে, বিকজ এখানে নিউটনস লজ অফ ইনার্শিয়া যা আছে বা নিউটনস লজ অফ মোশন আছে না তিনটা, এই তিনটা মোশন এই সকল ফ্রেম অফ রেফারেন্সে পারফেক্টলি কাজ করে, ঠিকঠাক থাকে, কোনো চেঞ্জ হয় না, কোনো অ্যাডিশন লাগে না। বুঝাতে পারছি? দিস ইজ ওয়াই। বাট মোটা দাগে ডেফিনিশনটা হচ্ছে যে সকল ফ্রেম অফ রেফারেন্সের নিজস্ব কোনো এক্সেলারেশন নাই। কিন্তু নিজস্ব এক্সেলারেশন নেই কিভাবে বুঝবা? আরেকজনের সাথে তুলনা করতে হবে না? কার সাথে তুলনা করে এক্সেলারেশন বলবা, রাইট? দিস এক্স্যাক্টলি এই জন্য এভাবে ডিফাইন না করে ডিফাইন করা উচিত যেই সকল ফ্রেম অফ রেফারেন্স গুলোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকবে না, অথবা এভাবে বলতে পারি যে মানে এক্সিলারেশন থাকবে না, এক্সিলারেশন থাকবে না, তাদের ইউনিফর্ম ভেলোসিটি হইতে হবে। দুইটা ফ্রেম অফ রেফারেন্স যদি থাকে, একজনের রেসপেক্টে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি থাকলে ওখানে কোনো এক্সিলারেশন থাকবে না, ওদেরকে অবশ্যই ইউনিফর্ম ভেলোসিটিতে থাকতে হবে। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তাহলে কত? এ উইল নট বি জিরো ইন কম্পারিজন টু ইচ আদার, এদের মধ্যে এক্সিলারেশন উইল নট বি জিরো। অথবা এভাবে বলতে পারি যে একজনের রেসপেক্টে আরেকজনের ভেলোসিটি ইউনিফর্ম থাকবে না। একজনের নন ইউনিফর্ম ভেলোসিটি, আরেকজনের ইউনিফর্ম ভেলোসিটি। যার ইউনিফর্ম ভেলোসিটি সেই কে? ব্যাপারটা চিন্তা করে দেখো, যার ইউনিফর্ম ভেলোসিটি আছে সেই তো ইনার্শিয়া মেইনটেইন করবে। যার ইউনিফর্ম ভেলোসিটি নাই, নন ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে কি এক্সিলারেশন আছে? এক্সিলারেশন আছে মানে কি ফোর্স আছে? ফোর্স আছে মানে কি ইনার্শিয়া নাই? ইউনিফর্ম ভেলোসিটি মানে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইউনিফর্ম ভেলোসিটি না নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। প্রবলেম কি? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে অ্যাজ ইট ইজ ওয়েতে মানে যেভাবে আছে সেভাবেই নিউটনস ল ইউজ করা যায় না, একটু চেঞ্জ করে করতে হয়, কিছু প্রিকশনস নিতে হয় নিউটনস ল গুলোকে কাজ করানোর জন্য। বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এখন সুখের খবর হচ্ছে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কাজ খুবই কম করি, খুবই কম করব। কারণ নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর হিসাবটা আমরা পরে করব। ঠিক আছে? আমরা মোস্টলি যা নিয়ে কাজ করব তা হবে কি? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যেমন এই রুমটা একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর উদাহরণ। এই রুমের ভেলোসিটি কত? মাথা তোমার। পৃথিবীর উপরে আছে না এই রুমটা? পৃথিবীর উপর থেকে রুমটা ঘুরতেছে না? বাট যেহেতু ওর ভেলোসিটি ইউনিফর্ম, এক্স্যাক্টলি দিস ইজ ওয়াই আমার রেসপেক্টে ওর ভেলোসিটি কি? ইউনিফর্ম। ইউনিফর্ম। আমি যদি একটা রিক্সায় যেতে থাকি আর রিক্সার যদি কোনো এক্সেলারেশন না থাকে, স্টিল ওই রিক্সার মধ্যে একটা ফুটবল খেললে যেরকম আচরণ করবে, আমি এখানে ফুটবল খেললেও একই রকম আচরণ হবে, ফুটবলের আচরণে কোনো চেঞ্জ হবে না, বিকজ ওইটাও কোনো এক্সেলারেশনে নাই, এটাও কোনো এক্সেলারেশনে নাই। আমি বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? না। ভেরি গুড। সো জাস্ট এইটুকুই ডিফারেন্স মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে? আর আমাদের রিয়েল লাইফে যাই দেখি সবই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তোমরা এক্সপেরিয়েন্স করছো। মনে করে দেখো, গাড়িতে বসে আছো, হঠাৎ করে এক্সিলারেটরে চাপ মারতে পিছে চলে গেছো। ক্লাসিক এক্সাম্পল, এক্সিলারেটরে চাপ দিলে তুমি পিছে চলে যাও না? গাড়ি যখন ধাপ করে সামনে, তাই তুই কখনো টের পাস নাই, বা তোর গাড়ি তো ওরকম এক্সিলারেশন দেয়ই নি এখন পর্যন্ত। ওই বাম্পার ভাঙছে তো মোমেন্টামের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের জন্য, এক্সিলারেশনের জন্য না। বাট এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে যে কি বলতেছিলাম জানি? হ্যাঁ, তো ওই যে যখন তুমি এরকম এক্সিলারেটিং গাড়িতে আছো তখনও তুমি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছো। এই জন্য ওই দেখবা গাড়ি যখন ডানে টার্ন নেয় তখন তুমি বামে কাইত হয়ে যাও। আবার বামে টার্ন নিলে তুমি ডানে কাইত হয়ে যাও। হও না? এই যে অপোজিট, বিকজ তুমি তখন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এ আছো। তোমার কিন্তু তখন কেউ ধাক্কা দিচ্ছে না। তুমি তোমার ব্যালেন্স রাখার জন্য, ইনার্শিয়াটাকে ধরে রাখার জন্য তুমি বামে চেপে যাচ্ছ, বা তুমি দেখতেছো তুমি চেয়ার থেকে বেরিয়ে যাচ্ছ। বুঝতেছো না? দিস ইজ হোয়াট উই কল আ নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেখানে ফ্রেম তোমার নিজে ধাক্কায় বাইরে পাঠায় দিচ্ছে আর কি। বাট ওটা পরে আলাম। আমরা কি এই দুইটা জিনিসপত্র বুঝতে পারছি? ভেরি গুড। এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো, এটা 19 করে আসছো, সেটা হচ্ছে অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্ট বলে কোনো কিছু নাই, প্রত্যেকটাকেই আমরা রিলেটিভলি চিন্তা করি। যদি আমি বলি কোন একটা অবজেক্ট অ্যাট রেস্ট, দ্যাট ইজ at rest with relative to something else, আবার সিমিলারলি কোন একটা অবজেক্ট ইন মোশন দ্যাট ইজ রিলেটিভ টু সামথিং। ঠিক আছে? সো অ্যাবসলিউট বলে কোনো কিছু নাই, এরকম নিয়ে কিন্তু অনেক সময় ওই যে তোমাদের ফর এ এন্ড বি প্রশ্ন আসে যে প্লিজ এক্সপ্লেইন there is no absolute motion or there is no eternal motion, please explain। তো ওইসব জায়গায় একটু নিজেরা ক্রিয়েটিভ ওয়েতে অ্যান্সার করে ফেলো আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে গিয়ে রিলেটিভ ভেলোসিটিতে। তোমাদেরকে আমি রিলেটিভ ভেলোসিটি পড়াইছি?
আমি তোমাদের রিলেটিভ ভেলোসিটি পড়াই নাই। আচ্ছা, এই যে মাত্র বললাম আমরা ফ্রেম অফ রেফারেন্সে চিন্তা করব এবং ফ্রেম অফ রেফারেন্সে সেইটাকেই আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো, যেই ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে কি নাই, কোনো এক্সেলারেশন নাই। তার মানে কি আছে? ইউনিফর্ম ভেলোসিটি আছে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি যেহেতু আছে এবং দুইটা ফ্রেম অফ রেফারেন্সের তুলনা করতে হবে, দ্যাট মিন্স রিলেটিভ ভেলোসিটি কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এখন রিলেটিভ ভেলোসিটি হওয়ার জন্য এখন আমরা যে টপিকটা শুরু করতেছি সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি হওয়ার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন কোন এলিমেন্ট থাকলে আলোচনায় প্রশ্নে আমরা বুঝতে পারবো এখানে রিলেটিভ ভেলোসিটি আলোচনা হচ্ছে। রিলেটিভ ভেলোসিটি বলতে কি, কম্পারিজন না? সো কম্পারিজনের জন্য মিনিমাম কয়জন লাগে? দুইজন। তো তোমার এখানেও কয়টা লাগবে অবজেক্ট? মিনিমাম দুইটা থাকবে। সো একজন হবে তোমার অবজারভার অবজেক্ট। অবজারভার অবজেক্ট মানে যে অবজার্ভ করবে। আরেকটা হবে রেফারেন্স অবজেক্ট। ঠিক আছে? রেফারেন্স অবজেক্টকে অবজারভার অবজেক্ট অবজার্ভ করবে। ঠিক আছে? কিন্তু যেটা মাথায় রাখতে হবে, আমরা যেহেতু রিলেটিভ ভেলোসিটির কথা বলছি না, এরা কেউই অ্যাট রেস্ট না। সবাই কি মুভ করতেছে, সবারই একটা ভেলোসিটি থাকবে। কিন্তু আমরা একটু আগে বলছি যেই ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আমরা ম্যাক্সিমাম টাইম কাজ করব সেগুলো হইতে হবে কি, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তার মানে আমার ভেলোসিটি কি হইতে হবে? কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট ভেলোসিটির দুইটা অবজেক্ট আমরা এরকম চিন্তা করতে চাই, এরকম বলতেই পারি, লেটস সে কথার কথা এখানে একটা গাড়ি আছে, সেই গাড়িটা লেটস সে ডান দিকে মুভ করতেছে। গাড়িটার আমি একটা ভেলোসিটি বললাম ভিসি। ঠিক আছে? এবং আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা ট্রাক আছে, যেই ট্রাকটা গাড়ির সাথে একটা স্লাইড অ্যাঙ্গেল করে মুভমেন্ট করতেছে এবং ট্রাকের ভেলোসিটিটাকে আমি বললাম ভিটি। ঠিক আছে? দুইটাই ফার্স্ট কথা হচ্ছে দেয়ার ইজ নো এক্সিলারেশন, কারণ আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কাজ করতে চাই। এখানে কোনো এক্সেলারেশন জেনারেট হবে না। তো এখন আমার কি লাগবে? এখন আরেকটা কথা দেখো, যদি এই দুইজন একই ভেলোসিটিতে একই দিকে যাইতো, দুইজন দুইজনকে কি অ্যাট রেস্ট মনে করতো না? বাট আমার যেহেতু টপিকটা না, আমি রিলেটিভ ভেলোসিটি অ্যাট রেস্ট মনে করার সুযোগ এখানে নাই। আমি কি এতটুকু বলতে পারি? ওই যে ট্রেনের যেটা হয়, ট্রেনে দুইজন ফ্রেন্ড পাশাপাশি বসে আছে, দুজন একই ডিরেকশনে একই ভেলোসিটিতে মুভ করতেছে, তোমার রেসপেক্টে তোমার ফ্রেন্ড কি অ্যাট রেস্ট। কিন্তু প্ল্যাটফর্ম থেকে তাকালে তোমরা দুজনে কি অ্যাট মোশন, ইন মোশন। সো আমি কিন্তু ওই সিচুয়েশন এখানে পারবো না। পারবো আমার রেফারেন্স অবজেক্ট এবং অবজারভার অবজেক্ট যেটা, এদেরকে কখনোই আমি একই ভেলোসিটিতে একই ডিরেকশনে রাখতে পারবো না। আইদার ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে হবে, অথবা ডিরেকশন ডিফারেন্ট হতে হবে, অথবা দুইটাই ডিফারেন্ট হইতে হবে। যেটা আমরা এখানে করছি না? আমি অ্যাজিউম করে নিলাম বা আমাকে ধরো বলেই দিল যে এই যে ইন বিটুইন যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে আলফা। আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে। কার রেসপেক্টে রিলেটিভ? অবজারভারের রেসপেক্টে রিলেটিভ। অবজারভার কাকে অবজার্ভ করবে? রেফারেন্স অবজেক্টকে। তাহলে অবজারভার যেটা মাপবে সেটাই হবে আমাদের জন্য রিলেটিভ ভেলোসিটি, কারণ ও আসলে ইন রিয়েল লাইফ অ্যাবসলিউট কোনো কিছু হিসাব করতে পারে না। এটুকু বোঝাতে পারছি? সো এখন তুমি যদি বলো যে ভাইয়া আমাদের যে গাড়িটা আছে, এই গাড়িটাকে আমি অবজারভার বানাইতে চাই, তাহলে গাড়ি যদি অবজারভার হয়, গাড়ি কার ভেলোসিটি দেখবে? ট্রাকের ভেলোসিটি দেখবে। গাড়ি যদি ট্রাকের ভেলোসিটি থাকে, তাহলে আমরা ওই ভেলোসিটিটার নাম দিব হচ্ছে ভিটিসি। কি দিব? দ্য ভেলোসিটি অফ দ্য ট্রাক উইথ রেসপেক্ট টু দ্য কার। এই ভিটিসি মানে কি লিখে রাখো একটু কষ্ট করে। ভিটিসি, দ্য ভেলোসিটি অফ দ্য ট্রাক উইথ রেসপেক্ট টু দ্য কার। গাড়ি থেকে যখন ট্রাককে অবজার্ভ করা হবে, তখন গাড়ির ড্রাইভার যেই ভেলোসিটি দেখবে, সেই ভেলোসিটির নামটাই হচ্ছে ভিটিসি, which is the velocity of the truck with respect to the car. বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, যখন গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেছে বা গাড়ির মধ্যে বসে আছে, ওর জন্য ফ্রেম অফ রেফারেন্স কি গাড়ি না ট্রাক না রাস্তা? গাড়ি। গাড়ির ড্রাইভার যখন গাড়ির ভেতরে বসে আছে, ওর সাথে গাড়ির বাইরের কোনো সম্পর্ক আছে? তাহলে ওর জন্য যাই ও করবে, ওখানে থেকে যাই ডিসিশন নিবে, ওর জন্য প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স কোনটা? গাড়ির ইন্টেরিয়রের অংশটুকু। আমি বলতে পারি? কোন কনফিউশন আছে এটুকু নিয়ে? ভেরি গুড। সিমিলারলি ট্রাকের জন্য ফ্রেম অফ রেফারেন্স কোনটা? ট্রাক। এখন আমার কাছে দুইটা ফ্রেম অফ রেফারেন্স আছে না? এই দুইটা ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে কোন এক্সেলারেশন আছে?
তাহলে দুইটা ফ্রেম অফ রেফারেন্সই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? এটুকু নিয়ে আমরা কোনো সন্দেহ রাখি না। এখন তুমি চিন্তা করো, নিজেকে গাড়ির ড্রাইভারের দিকে চিন্তা করো। তুমি গাড়ির মধ্যে বসে আছো, বাট গাড়ি যে চলতেছে তুমি বুঝতেছো না। তুমি যখন গাড়িতে চড়ো তুমি বোঝো এই কারণে, কারণ গাড়িটা লাফাচ্ছে, গাড়িটা কন্টিনিউয়াসলি ঝাঁকি খাচ্ছে, মানে ধাক্কা খাচ্ছে কোনো না কোনো জায়গায়, ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, রাইট? যদি আমি একদম স্মুথলি গাড়ি চালাই, কোনো ফোর্স না থাকা মানে কি, এক্সেলারেশন না থাকা মানে কি, ফোর্স নাই, ফোর্স না থাকলে তুমি কোনো ঝাঁকি খাইতেছো না, তোমার কাছে মনে হবে তুমি চলতেছো? তুমি নিজেকে কি অ্যাট রেস্ট চিন্তা করবে না তখন? হঠাৎ করে তুমি যদি এখন বাইরে তাকাও জানলা দিয়ে, তুমি যদি জানো না তুমি মুভ করতেছো কি করতেছো না, এই সিচুয়েশনে তোমার দেখে মনে হবে বাইরের সবকিছু কি করতেছে, পিছের দিকে চলে যাচ্ছে। এইরকম অবস্থায় তুমি যদি রাস্তায় একটা ট্রাক দাঁড়ায়ও থাকতে দেখো, তুমি দেখবা ট্রাকটা সাই করে পিছে চলে গেছে। তুমি যত জোরে সামনে আগাবা, তত জোরে মানুষজন বা সবকিছুকে পিছনে যেতে দেখবা। আমি কি বলতে পারি? তো যেহেতু গাড়ির ফ্রেম অফ রেফারেন্সে থাকার কারণে, গাড়ির ফ্রেম অফ রেফারেন্সের একজন মানুষ গাড়ির বাইরের কোনো কিছুকে জাজ করতেছে, সো এটা হচ্ছে আমাদের জন্য ধরো গাড়ি, আর সে জাজ করতেছে গাড়ির বাইরের এই রেড অবজেক্টটাকে। তাহলে সে এই রেড অবজেক্ট, যদি অবজেক্টটা স্থিরও থাকে, অ্যাট রেস্টও থাকে, সে স্টিল কি দেখবে, এই অবজেক্টটা পিছে চলে যাচ্ছে। বিকজ এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ও নিজের সামনে যাওয়ার পরেও নিজেকে স্থির মনে করছে, তার মানে তার জন্য দুনিয়া পিছে চলে যাচ্ছে, রাইট? সো হি উইল থিঙ্ক অর শি উইল থিঙ্ক যে গাড়ির বাইরে যে অবজেক্টটা আছে তার উপর একটা মাইনাস ডিসি ভেলোসিটি অ্যাপ্লাই হয়ে গেছে, হুইচ ইজ বাই ও পিছায় চলে যাচ্ছে। নিজেকে তো সে কখনোই গতিশীল মানতে চাইতেছে না। এইরকম অবস্থায় আমি বলতে চাই যে এই ভদ্রলোক দেখতেছে একটা ট্রাকও কি করতেছে, তার নিজের একটা ওন ভেলোসিটি নিয়ে উপরের দিকে মুভ করে চলে যাচ্ছে। তাহলে যেই লোকটা গাড়ি চালাইতেছে ও ট্রাকের উপর তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে ট্রাকের উপর এই পয়েন্টে একসাথে দুইটা ভেলোসিটি কাজ করতেছে। একটা তার নিজের ফ্রেম অফ রেফারেন্সের মাইনাস ভিসি, আরেকটা ট্রাকের নিজস্ব ওন যে ভেলোসিটি আছে ওইটা। ভেক্টর অ্যাডিশন আমাদেরকে বলে এই দুইটা রেজাল্টেন্ট অবশ্যই কোন দিক দিয়ে যাবে, মাঝখান দিয়ে যাবে। ল অফ প্যারালেলোগ্রাম এটাই বলে না আমাদেরকে, বামে একটা আছে উপরে একটা আছে, তাহলে মাঝখান দিয়ে তো কোথাও যাবে। এটাকেই আমরা বলবো দ্য ভেলোসিটি অফ দ্য ট্রাক উইথ রেসপেক্ট টু দ্য কার। কারণ এখানে গাড়ির জন্য ফ্রেম অফ রেফারেন্স যে মাইনাস বিসি চেঞ্জ হয় ওইটাও অ্যাড করছি, আর ট্রাকের নিজস্ব ভেলোসিটি তো অবশ্যই অ্যাড করা আছে। তাহলে আমি যদি ভেক্টর ইকুয়েশন লিখি, আমি কি বলবো না দ্য ভেলোসিটি অফ দ্য ট্রাক প্লাস মাইনাস ভিসি, ওই যে ফ্রেমের জন্য অপোজিট ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি বলে এটাকে অপোজিট করতে হয়েছে। কারটা অপোজিট করছি? ফ্রেমেরটা। কোন ফ্রেমেরটা? যেই ফ্রেম থেকে অবজার্ভ করা হইতেছে সেই ফ্রেমেরটা। বুঝাইতে পারছি? ইকুয়ালস টু আমি কি বলতে পারি বলতো? ভি। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন তোমাদের দেখো এই ফিগারে আমি আলফা অ্যাঙ্গেলটা দিছিলাম, এগুলো আঁকার দরকার নাই, আমি বইয়ে আমি পুরো স্লাইডটা তো দিয়ে দিব। জাস্ট যা বলতেছি না তা আঁকো বা লিখো। যেটা বলতেছিলাম, আমি তো এই অ্যাঙ্গেলটাকে আলফা বলছি, বলছি না? তাহলে এই অ্যাঙ্গেলটা তো আর আলফা হবে না, হবে? এটা কত হবে বলো? পাই মাইনাস আলফা। তো ডান পাশেটা আলফা হলে এই পাশে তো কত? পাই মাইনাস আলফা। তাহলে ভেক্টর রেজলিউশনের যদি ফর্মুলা ইউজ করো, ভিটিসি ইকুয়ালস টু ভ্যালু হবে ভিটি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিটি ইন্টু ভিসি ইন্টু কস কত? পাই মাইনাস, কারণ প্যারালেলোগ্রাম তো এইটা, প্যারালেলোগ্রামের মাঝখানে অ্যাঙ্গেল তো এইটা, তাই না? সো এখান থেকে আমরা আলটিমেটলি বলতে পারি রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার মাইনাস 2 ভিটি ভিসি কস আলফা। এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। বুঝাইতে পারছি? এই রিলেটিভ ভেলোসিটির অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে। একটা প্লেনের রেসপেক্টে একটা বার্ডের ভেলোসিটি কত, একটা জাহাজের রেসপেক্টে একটা পাড়ে দাঁড়ায় থাকা মানুষের ভেলোসিটি কত, বা স্রোত কোন দিকে যাইতেছে বলে মনে হচ্ছে, এরকম ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন। ইনফ্যাক্ট বৃষ্টিরও যে প্রবলেম গুলো আছে, আমব্রেলা অ্যান্ড এভরিথিং, ওই প্রত্যেকটাকেই আমরা রিলেটিভ ভেলোসিটির আন্ডারে ফেলে দিতে পারি। কারণ আলটিমেটলি যদি রিলেটিভ ভেলোসিটির কোনটা অবজারভার আর কোনটা রেফারেন্স সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারো, তারপর জাস্ট ভেক্টর রেজলিউশন, নতুন কোনো কিছু এখানে আসলে নাই। বুঝাতে পারছি? তাহলে একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে যদি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বের করতে বলে, তার মানে এ হচ্ছে রেফারেন্স, বি হচ্ছে অবজারভার। এটা একটা ভেক্টর, ভেলোসিটি মানে কি ভেক্টর হবে। এবং এটার জন্য সবসময় মাথায় রাখবা যে আমার রেফারেন্স
রেফারেন্সের পজিটিভ থাকে আর ফ্রেমের বা অবজারভারের নেগেটিভ থাকে ইকুয়েশনের মধ্যে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? না। এটা মাথায় রাখলেই আমাদের রিলেটিভ ভেলোসিটির পার্টটা মোটামুটি কভার্ড বলে ধারণা করা যায় বা মোটামুটি কভার্ড থাকবে বলে ধারণা করা যায়। ঠিক আছে? আচ্ছা। বাট দেখো এই যে এত ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি কথাটা আগেই পড়ায় ফেললাম। ভেলোসিটি কি এটাকে এক্সপ্লেইন না করে, কারণ রিলেটিভ ভেলোসিটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বোথ ফর চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3। এটার ম্যাথগুলো আজকেই পারাবো না, আরেকদিন পারাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। আর যেটা বলছিলাম, এই যে ধরো ভেলোসিটি যে শুরু হলো, ভেলোসিটির স্টার্টিং কিন্তু ভেলোসিটি থেকে না, এটার স্টার্টিং হচ্ছে আমাদের ওই যে ডিসপ্লেসমেন্ট থেকে। মনে আছে আমরা ভেক্টর আর স্কেলার কোয়ান্টিটির মধ্যে বলছিলাম যে দেয়ার আর সামথিং যেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট এন্ড দেয়ার আর সামথিং যেটাকে আমরা বলবো কি ডিসটেন্স। ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডেফিনিশনে পার্থক্য হচ্ছে একটা স্কেলার আর একটা ভেক্টর। দ্যাট মিন্স ডিসটেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পাথ ক্রসড এটা হিসাব করা হয়। অ্যাকচুয়ালি পাথ ক্রসড, ডিসটেন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাথ ক্রস। আর ডিসপ্লেসমেন্ট কি? মিথ্যা মিথ্যি পাথ ক্রস না। ডিসটেন্স যদি হচ্ছে অ্যাকচুয়ালি হয় তাহলে ওটা মিথ্যা মিথ্যি কি বলো? ডিসটেন্স কি? মানে ডিসপ্লেসমেন্ট কি? চেঞ্জ ইন পজিশন বলা যায়, বাট মানে আমরা এভাবে বলতে পারি যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দি ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন, নট দি অ্যাকচুয়াল পাথ। কেমনে পাথ গেছে আই ডোন্ট কেয়ার, এখানে হচ্ছে জাস্ট দা স্ট্রেট লাইন টুকু বা ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমি বলতে পারি পারপেন্ডিকুলার ডিসটেন্স বা পিডি, তাই না? পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল। রেকর্ডেড ক্লাসটা করবে তারা এখন শুনবে হঠাৎ করে ধাম করে একটা বাড়ি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এইটার একটা গ্রাফ আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার, যে কোন একটা অবজেক্ট মুভ করতেছে, সেই অবজেক্টের যে মুভমেন্টের টাইমটাকে আমরা এক্স এক্সিসে বসাই, কাজ ইউনিভার্সাল ভ্যারিয়েবল বলছি একটু আগে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর কোন একটা অবজেক্ট কোন কোন পজিশনে ছিল টোটাল বিভিন্ন টাইমে, সেটাকে আমরা ওয়াই এক্সিসে নেই। ওয়াই এক্সিসে এইটাকে আমরা হচ্ছে মিটার ইউনিটে নেই নরমালি, তাই না? আর পজিশনকে আমরা নরমালি যদি ওয়ান ডিমেনশনাল পজিশন হিসেবে চিন্তা করি তাহলে এক্স দিয়ে বা এক্স হিসেবে আমরা মানে এক্সপ্রেস করি। এখন যদি আমি যেই ডেটা শিটটা রেডি করবো, সেই ডেটা শিটটা রেডি করার পর লেটস আমি যে গ্রাফটা আঁকছি বা গ্রাফটা পাইছি, পয়েন্ট গুলো বসানোর পর গ্রাফটা পাইছি এরকম এক্স এক্সিসের প্যারালাল একটা লাইন, which means যে এইখান থেকে তুমি অবজারভেশন শুরু করছো t1 সেকেন্ডস থেকে, এইখানে গিয়ে তুমি অবজারভেশন শেষ করছো t2 সেকেন্ডে, তাই না? তাই না? কিন্তু পুরোটা জায়গা জুড়ে, পুরোটা সময় জুড়ে ওর পজিশন কোথায় আছে? x1 এ। তার মানে ওভার টাইম পজিশন চেঞ্জ হয়েছে। তার মানে আমি কি বলতে পারি এটা বডি অ্যাট রেস্ট? বুঝতে পারতেছি? যদি কখনো পজিশন ভার্সেস টাইম গ্রাফ এক্স এক্সিস এর প্যারালাল হয়, তার মানে হচ্ছে সেটা বডি অ্যাট রেস্ট কে সিগনিফাই করে। বুঝাইতে পারছি? এমসিকিউ তে যদি কখনো এরকম গ্রাফ আসে, দেখে তো অবশ্যই বুঝতে পারবো which of the following graph signifies a body at rest, something like this। ঠিক আছে? পজিশন ভার্সেস টাইম গ্রাফ। তাহলে বডি ইন মোশন বোঝানোর জন্য কোনটা হবে? আর বডি অ্যাট রেস্ট বোঝানোর জন্য পজিশন ভার্সেস টাইম গ্রাফটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হচ্ছে, তাই না? তাহলে বডি ইন মোশন বোঝানোর জন্য গ্রাফগুলো দেখতে কেমন হবে? এনিথিং আদার দ্যান প্যারালাল টু এক্স অ্যাক্সিস। উত্তরটা হচ্ছে এনিথিং আদার দ্যান প্যারালাল টু এক্স অ্যাক্সিস। দ্যাট মিনস যদি আমি আবার একটা পজিশন ভার্সেস টাইম গ্রাফ চিন্তা করি, যেখানে এক্স অ্যাক্সিসে টি সেকেন্ডস, ওয়াই অ্যাক্সিসে পজিশন ইন মিটার ইউনিট, আচ্ছা ওয়াই কেন দিচ্ছে তো এক্স, মানে ইন মিটার ইউনিটস। সো লেটস সে একটা গ্রাফ দেখতে হইছে এইরকম, বডি ইন মোশন। লেটস সে একটা গ্রাফ দেখতে হইছে এইরকম, স্টিল বডি ইন মোশন। লেটস সে একটা গ্রাফ দেখতে হইছে এরকম, স্টিল বডি ইন মোশন। মানে যত রকমের ভ্যারিয়েশন হইতে পারে প্রত্যেকটা আর বডিজ ইন মোশন।
বোঝাতে পারছি? কোনোটা কোনোটা ইউনিফর্ম মোশনে আছে, কোনোটা কোনোটা নন ইউনিফর্ম মোশনে আছে। মোটা দাগে এখানে যেটা আমার হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন গুলা, সেই স্ট্রেট লাইন গুলা হচ্ছে ইউনিফর্ম মোশনে আছে, কার্ভ গুলো আছে আমাদের নন ইউনিফর্ম মোশনে। কোনটা ইউনিফর্ম এবং কোনটা কেন নন ইউনিফর্ম, এটা আমরা আজকে ক্লাসে না, এটা আমরা ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত, বাট তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে অ্যাসাইনমেন্ট টাইপের কিছু। সেটা হচ্ছে বাসায় গিয়ে ডায়নামিক্স যে চ্যাপ্টারটা আছে, ডায়নামিক্স চ্যাপ্টারটার জাস্ট এক্সিলারেশনের যে গ্রাফ পর্যন্ত জায়গাটুকু আছে না, মানে ওই যে ইয়ে থেকে সূত্রের প্রমাণেও না, জাস্ট গ্রাফ পর্যন্ত, যেখানে আমরা বইয়ে দেখছি যে ক্যালকুলাস দিয়ে এটাকে এক্সপ্লেইন করছে, সেই পর্যন্ত। আর যদি পারো তাহলে সূত্র পর্যন্ত জাস্ট একবার রিডিং দিয়ে আসো, সো দ্যাট কালকের ক্লাসটা একটু ফাস্ট রান করতে পারে। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। আমার এখন রেকর্ডিংটা অফ করতে হবে।